যখন ইউরিন হচ্ছে সেখানে প্রচণ্ড ফেনা হচ্ছে। ব্যাস এইখানেই তুমি শেষ করে দাও, আমি এবার বলে দিচ্ছি কি হচ্ছে। দেখা গেছে এমআইতেও চলে যায় যদি সেটা আনট্রিটেবল হয়। এখানে 100%-এর মধ্যে 90% কেস দেখবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। নমস্কার, আপনারা দেখছেন হেলদি আড্ডা, আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলদি আড্ডার যে এর আগের এপিসোডটা ছিল সেখানে আমরা লাস্টে বলে গিয়েছিলাম যে ডায়াবেটিসের থেকে ঠিক কি কি হতে পারে এবং তার রিমিশন সম্ভব কিনা, এছাড়াও আর কি কি রয়েছে ডায়াবেটিসের সাথে এবং ন্যানোটেকনোলজির সাথে, সেই সবটা নিয়ে আজকেও আলোচনা করব। আজকেও আমাদের সঙ্গে যিনি রয়েছেন, হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর স্যার প্রফেসর ডক্টর রাজদীপ দত্ত। স্যার নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, লাস্ট এপিসোডে আমরা বললাম যে ডায়াবেটিস থেকে কত কিছু হতে পারে। এরকমও তো পেশেন্ট দেখা যায় যাদের যখন ইউরিন হচ্ছে সেখানে প্রচণ্ড ফেনা হচ্ছে। ব্যাস এইখানেই তুমি শেষ করে দাও, আচ্ছা। আমি এবার বলে দিচ্ছি কি হচ্ছে। আচ্ছা। ইউরিনে ফেনা হচ্ছে অথচ সে ডায়াবেটিক, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এই যে ঘটনাগুলো ঘটছে দর্শকরাও ভালো করে বুঝুন, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো হচ্ছে গিয়ে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার নিদর্শন। অর্থাৎ ডায়াবেটিস থেকে কিডনি খারাপ হচ্ছে। আচ্ছা। ডায়াবেটিস থেকে কিডনি খারাপ হচ্ছে। এই যে কিডনিটা খারাপ হচ্ছে, এই কিডনিটা কেন খারাপ হচ্ছে? কিডনিটা যখনই ডায়াবেটিসটা অতিরিক্ত মাত্রায় চলে যায়, যেটা আমরা বলছি না যে ওষুধ খেয়ে ম্যানেজ করা, এই ওষুধ খেয়ে একদিকে যখন ম্যানেজ হতে থাকে তখন কিডনি সেলগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এবং বিটা সেলের অভাবের কারণে বেশ কিছু হরমোন ডিসব্যালেন্স তৈরি হতে থাকে এবং সেই হরমোন ডিসব্যালেন্সের কারণে অ্যাজিথ্রোপোয়েটিন বলে একটা যৌগ আছে যেটা আমাদের কিডনি থেকে বেরোয় এবং সেই যৌগটা বেরোনো অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং সেই অনিয়ন্ত্রিত হওয়ার কারণে যে রোগটা তৈরি হয় সেটা হচ্ছে কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, অর্থাৎ কিডনি ডিসঅর্ডার, অর্থাৎ সিকেডিতে ল্যান্ড আপ করে যায়। আচ্ছা। এই যে সিকেডিতে ল্যান্ড আপ করলো, এই সিকেডির ফার্স্ট ল্যান্ড আপ হচ্ছে কি প্রোটিন বেরোতে থাকে এবং প্রোটিনে তখন ফেনা হয়, ইউরিনে ফেনা হয় এবং মানুষ তখন বুঝতে পারে না। মানুষ কারণ দেখে যে ডায়াবেটিস তো ম্যানেজড হয়ে যাচ্ছে, কিন্তু কারণ ওষুধ খেয়ে ম্যানেজড হয়ে যাচ্ছে, কিন্তু এটা হয়ে যাচ্ছে এবং এইটা থেকে এমআই মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন পর্যন্ত হতে পারে উইদিন 6 মান্থস অর উইদিন অ্যান ইয়ার। আচ্ছা। একদম খুব পরিষ্কার ভাষায় বলছি, কারোর ক্ষেত্রে সময়টা চেঞ্জও হতে পারে, কিন্তু দেখা গেছে এমআইতেও চলে যায় যদি সেটা আনট্রিটেবল হয় এবং মানুষ যদি শুধু ডায়াবেটিসের ওষুধ খেয়ে যায় শুধু সুগারটাকে ম্যানেজ করার জন্য, কোনো কাজ হবে না, কারণ অলরেডি তার কিডনি খারাপ হয়ে যাবে এবং তার ক্রিয়েটিনিন বাড়তে থাকবে এবং ডায়ালিসিস স্টার্ট হয়ে যাবে। এই জন্যই অনেক লোক কিন্তু ডায়ালিসিস হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে মর্টালিটির দিকে এবং কিডনি ফেলিয়ার হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে কিডনি থেকে হার্ট ফেলিয়ার হচ্ছে। ওই যে ঠিক যেরকমভাবে বললাম, এখান থেকে রেমিশন হওয়া যায় কিভাবে, এটাই তো তুমি শুনতে চাইছো, আমি বুঝতে পেরেছি। তো এখান থেকে রেমিশন হওয়ার একটাই রাস্তা, প্রথমে যখন তুমি ডায়াবেটিসটা দেখলে বা হালকা হালকা ফেনা হচ্ছে তখনই তোমাকে কিন্তু সবার আগে ওই যে আমি বললাম প্যানক্রিয়াস থেকে বিটা সেল তৈরি হচ্ছে, বিটা সেলের পার্সেন্টেজ জানতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা জানতে হবে কি লেভেলের আছে এবং ইনসুলিন সেন্সিটিভিটি জানতে হবে। ইনসুলিন সেন্সিটিভিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে গেলে অনেক রাস্তা আছে, কিন্তু বিটা সেল বাড়াতে গেলে আমিই আছি, তার কারণ ন্যানো টেকনোলজি। এই যে ন্যানো টেকনোলজি দিয়ে যে ওষুধগুলো আমি ডেভেলপ করেছি তাতে বিটা সেল কিন্তু বেড়ে যায়, যেটা কিন্তু অন্যান্য ওষুধে সচরাচর বাড়ে না। আচ্ছা। এবং যেটা কিন্তু টেস্ট করে দেখা যায় যে হ্যাঁ বাড়ছে। আমি এটাই জানতে চাইছিলাম। একদম, আমার একটা পেশেন্ট আছে 0.5% বিটা সেল ছিল, আচ্ছা, আজকে সেটা বেড়ে 78% বিটা সেল হয়ে গেছে এবং সে একসময় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের রোগী ছিল, এখন নর্মাল জায়গায় চলে এসছে, এখন আর পেটে ব্যথাও হয় না আর হসপিটালেও দৌড়াতে হয় না, এই কন্ডিশনে সে চলে এসছে উইদিন 3 to 4 মান্থস। ঠিক আছে, ঠিক তেমনি ডায়াবেটিস যেমন আমি বললাম, ঠিক তেমনি ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডুয়াল ভিশন দেখতে হয়, ডুয়াল ভিশন দেখা যায়।
আচ্ছা, ডুয়াল ভিশন, এটা হচ্ছে কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখানে আমাদের যে এখানে ক্রেনিয়াল নার্ভ যেগুলো আছে, এই ক্রেনিয়াল নার্ভ কিন্তু শুকিয়ে যায় ডায়াবেটিসের কারণে। এখানেও কিন্তু চোখের ওপর যেমন ট্রিটমেন্ট হবে, ঠিক তেমনি উল্টো দিকে ট্রিটমেন্ট হবে ডায়াবেটিসের ওপরে। এবং ডায়াবেটিসের ওপর শুধু ওই সুগার ম্যানেজ করলে কিন্তু চলবে না। তাহলে সুগার ম্যানেজ না করে কি করতে হবে? সুগারটা যেমন একদিকে ম্যানেজ করতে হবে, তার সাথে ইনসুলিনের পাওয়ার বাড়াতে হবে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে, আচ্ছা, এবং বিটা সেল বাড়াতে হবে। কারণ এই বিটা সেল তুমিও যদি তোমার শরীরে দেখো, ব্যাড ফুড হ্যাবিটের কারণে আমাদের প্রত্যেকের শরীরের বিটা সেল দিন প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে, স্মোকিং এর কারণে, অ্যালকোহল ড্রিঙ্কিং এর কারণে। তাহলে ফার্স্ট পার্ট অফ রেমিশন কি? যে অ্যালকোহল এবং এই সমস্ত স্মোকিং ছাড়তে হবে, প্রথম কথা। এটা হচ্ছে কি যাদের ছোটখাটো সমস্যা হয়েছে তাদের জন্য। আর তারপর যারা প্রি ডায়াবেটিক মোডে আছে তাদের জন্য এই কথাটা, ঠিক আছে? তাহলে তাদের বিটা সেলটা যেখানে নষ্ট হয়েছে, অ্যাটলিস্ট কারো হয়তো দেখা গেল 100% জন্মের সময় 100-112% থাকে, সেটা হয়তো দেখা গেল এখন হয়তো গিয়ে দেখা যাচ্ছে তোমার হয়তো 60 বা 60% হয়তো গিয়ে দাঁড়িয়ে গেছে। তাহলে ওই পর্যন্ত দাঁড়িয়ে রইলো। তুমি যদি অ্যালকোহল না নাও বা তুমি যদি স্মোকিং না করো এবং তার সাথে যদি ফুড হ্যাবিটকে চেঞ্জ করো, তাহলে অ্যাটলিস্ট ওই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু লোকের থাকে। আর পড়লেও খুব বেশি পড়ে না, আচ্ছা, ঠিক আছে? পড়লেও খুব বেশি পড়ে না সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে যারা প্রি ডায়াবেটিক, তাদের জন্যই বলছি। তাহলে প্রথম থেকে তারা যদি এই জায়গাগুলোকে মেনটেন করে, তারা অনেকটাই কিন্তু ব্যালেন্সড একটা ইয়ে পাবে, আর তার সাথে ব্যালেন্স নিউট্রিশন। তো অর্থাৎ আমি যেটা সোজা কথায় বলতে চাই, এটা তো আমি একটা পার্ট বললাম, একটা পার্ট শুধু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, শুধু প্রোটিনিউরিয়াটা বললাম। এরপরে অলিগোইউরিয়া আছে, ঠিক আছে, হাইপারকেলিমিয়া আছে, ঠিক আছে? এরকম বিভিন্ন দিক তোমরা যদি বিভিন্ন দিক সম্পর্কে জানতে চাও, আমি ডেফিনেটলি বলতে পারি, কিন্তু একদিনে তো সম্ভব নয় এটা। তো এটা আমি ডেফিনেটলি আমি এটা অবশ্যই বলবো, কিন্তু নেফ্রোপ্যাথিটাকে স্পেশালি আমি বলতে চাইছি সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে। এমন কিছু হতে পারে, আরেকটা আমি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে কি হঠাৎ করে না ঘাম হতে শুরু করলো, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে বেশ কিছুদিন ধরে, হ্যাঁ, হঠাৎ করে বেড়ে গেছে ব্লাড প্রেশার, প্রচন্ড ঘাম হচ্ছে, হ্যাঁ, অথচ হার্টের কোনো সমস্যা হয়নি, কিন্তু ডায়াবেটিস। এই যে কেসগুলো, ঠিক আছে, এবং আস্তে আস্তে এখান থেকে একটা পেন ধরছে, পেনটা ধরছে যেখানে, সেটা কিন্তু হার্টের জায়গা না, হার্টের জায়গা থেকে কিন্তু পেনটা ধরছে না, পেনটা ধরছে কিন্তু মনে হচ্ছে কি ওটা গ্যাসের থেকে পেন হচ্ছে। কিন্তু দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, এইটাকে ভুল করে মিসম্যাচিং করবেন না। তার কারণ এইটাই আসতে পারে এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ফ্রম দ্য ডায়াবেটিস। আর একটা কেস আমি বলে দিচ্ছি, অ্যানিমিক যারা পেশেন্ট হয়, যাদের অ্যানিমিয়া আছে যারা, তাদের দেখবে তারা ব্লাড সুগার চেক করে, যখন দেখে যে ব্লাড সুগারটা কম আছে, তারা দিব্যি আনন্দে থাকে, কোনো ওষুধ খায় না, ভাবে যে আমার বুঝি ব্লাড সুগার কম, তাহলে আমার কোনো ডায়াবেটিস নেই, কিছু নেই। কিন্তু অ্যাকচুয়ালি তাদের অ্যানিমিয়াটা হয় হচ্ছে গিয়ে অ্যাজিথ্রোপয়েটিন কম হওয়ার কারণেই অ্যানিমিয়াটা হয়। এবং এটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ওয়ান অফ দ্য মেন কজ, যে অ্যাজিথ্রোপয়েটিনটা কম হওয়ার কারণে অ্যানিমিয়াটা তৈরি হয়ে যায়, এবং অ্যানিমিয়াটা তৈরি হওয়ার কারণেই সেই ভদ্র পেশেন্টটার, যে তোমার যদি রক্ত কম থাকে তাহলে তাতে সুগারও তো কম থাকবে, তাহলে তোমার সুগারটা কম আসবে, আর ওই সুগারটা আসলে লোকে দেখে সেটা বলে আমার সুগার বুঝি কম আছে। এই ধরনের অ্যানিমিক পেশেন্টদের জন্য একটাই রিকোয়েস্ট তোমার পডকাস্টের মাধ্যমে, ডোন্ট ইগনোর দিস থিংস, গো টু ডক্টর ডাইরেক্টলি রাইট নাও। যদি সেই অ্যানিমিয়া 1 বছরের ওপরে থাকে, কন্টিনিউয়াস বেসিস 8.5, 9.5 এর কাছাকাছি হিমোগ্লোবিন থাকে, ইমিডিয়েট আপনারা ডক্টরের কাছে যান। ইউ আর ইন দ্য পেশেন্ট অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তোমার এই পডকাস্টের মাধ্যমে আমি বলে যাচ্ছি, এখানে 100%-এর মধ্যে 90% কেস দেখবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। একদম নিজেদেরকে সচেতন থাকতে হবে, আর তার জন্য আরো অনেক বিষয় সম্পর্কে জানতে হবে, সচেতন থাকতে হবে। আর জানতে হলে, হ্যাঁ, এবং কমপ্লিট যদি কিওর চায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে আসতেই হবে। আর এমনিতেও পডকাস্টটা দেখতেই থাকতে হবে, কারণ এর পরবর্তীতে আমরা এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো প্রত্যেক দিন আপনাদের জীবনকে কোথাও না কোথাও থেকে এফেক্ট দিচ্ছে। আর সেটা জানতে হলে পরবর্তী এপিসোডের দিকে নজর রাখুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার।